আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোর অপেক্ষায় গল্পের তৃতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। এরপর জেরিন এমন একটা কাজ করবে তা আমি কখনোই ভাবতে পারিনি। জেরিন আমার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে। তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে। তোমার জন্য মনে আছে অফুরন্ত আশা। সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা। আমি তোমাকে আমার বলা সব কথার চেয়ে বেশি ভালোবাসি। আমি তোমাকে আমার করা সব কাজের চেয়ে বেশি ভালোবাসি। আমি তোমাকে এখানে শেষ পর্যন্ত ভালোবেসে যাব। আমি জেরিনের কথাগুলো শুনে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। এইসব কি বলছে জেরিন? আমি বললাম, দেখো জেরিন, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। জেরিন বলল, কেন পারবে না? তুমি তো এইমাত্র বলেছো আমাকে কেউ ফিরিয়ে দিবে না। প্রপোজ করলে তাহলে তুমি কেন ফিরিয়ে দিচ্ছ? আমি বললাম, দেখো আমি অন্যের কথা বলছি। এই বলে যে আমি এটা নিজের জন্য বলবো এটা না। আমি তোমাকে একসেপ্ট করতে পারবো না। জেরিন বলল, কেন? আমার মধ্যে কি কমতি আছে একবার বলো। আমি বললাম, তোমার মধ্যে কোনো কমতি নেই। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি চাই না আমি আবারও কারোর মায়াতে পড়ি। আমি চাই না আমি আবারও কারোর অবহেলায় কষ্ট পাই। আমি নিজের মতো করে নিজের শহরে বাঁচতে চাই, কাউকে লাগবে না আমার। জেরিন বলল, শুভ, সবাই কিন্তু এক নাম। আমি বললাম, এটা ঠিক, সবাই এক না, কিন্তু আমি তো একজন। তাই আমি আমার জীবনে আর কোনো কষ্ট পেতে চাই না। আমি আমার মতো থাকতে চাই, বুঝলে? জেরিন বলল, কিন্তু আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আমার কি হবে? আমি বললাম, দেখো, এই এক সপ্তাহে কোনো ভালোবাসা জন্ম নেয় না। এটা শুধু আবেগ। তাই আবেগটা উঠে গেলে সব ঠিক হয়ে যাবে। জেরিন বলল, কিন্তু আমি আর কথা বলতে না দিয়ে বললাম, দেখো, তুমি আমার থেকে ভালো কাউকে খুঁজে নিও। আমি তোমার যোগ্য না ভাই। এই বলে আমি চলে আসতে লাগলাম। জেরিন চিৎকার দিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে বাসবো, আর তোমার অপেক্ষায় থাকবো। আমি সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে আসলাম হোটেলে এসে রুমে ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, ঠিক একইভাবে নীলা আমার জীবনে এসেছিল, আর জীবনটাকে ছারখার করে এখন নেয়ালের হয়ে গেছে। মানুষ এমন কেন? নিজে মায়া দেখাবে, নিজে ভালোবাসা শিখাবে, আবার নিজেই অবহেলা করে চলে যাবে। ঠিক কষ্ট হবে আবার আমাদের, কারণ অনেক বেশি তার মায়াতে পড়েছিলাম, অনেক বেশি তাকে ভালোবেসেছিলাম। সে তো আমার উপর প্রতিশোধ এমনি নিতে পারতো, কিন্তু এত বড় অপবাদ কেন দিল? আর যদি সে আমাকে ভালোবাসতো তাহলে সে কখনোই আমাকে এত বড় অপবাদ দিতে পারতো না। সে আমাকে কখনো ভালোবাসেনি, শুধু তার অভিনয় ছিল। এগুলো ভাবতেছি আর চোখের পানি ফেলতেছি। তখন মামুন বলল, কিরে, তোর আবার কি হলো? আমি বললাম, তেমন কিছু না রে, পুরোনো কথা মনে পড়ে গেল। মামুন বলল, তোকে মানা করছি না এইসব না ভাবতে। আমি বললাম, ভাই, তুই হয়তো আমাকে মানা করতে পারিস, আর আমি হয়তো তোর কথায় মাথা নাড়াবো, কিন্তু ভালো তো বাসছিলাম আমি। তাই অবহেলা অপমানের কথাগুলো মনে পড়লে কষ্ট আমারই মনে ভীত হয়। মামুন বলল, ভাই, আমি তো বুঝি। তাই প্রতি রাতে যখন নিজে নিজে কান্না করস তখন কিছু বলি না, কারণ হয়তো রাতে একা একা কান্না করলে তোর হয়তো কষ্ট একটু কমবে। আমি বললাম, কি? তার মানে আমি রাতে কান্না করি যে, এটা তুই জানতিস? মামুন বলল, তবে কিছু বলতাম না। আমি বললাম, জানিস, দিনে সবার সাথে হাসি খুশি থাকলেও রাতে কিন্তু নিজেকে একা মনে হয়। জানিস, আমার শুধু একটা কথা ভেবে কষ্ট লাগে, যেই বাবা আমার সাথে বন্ধুত্বের মতো থাকতো আর সেই বাবা আমাকে চিনল না, আমাকে ইফতিজার বলছে। জানিস, তখন আমার প্রচুর কষ্ট লাগতো। যখন আমি খাবার খেতে বসলে বাবা না খেয়ে উঠে যেত। এটা বলে কান্না করতে লাগলাম। মামুন বলল, ভাই, কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। চল একটু নদীর ধার থেকে ঘুরে আসি। আর আজ রাত 8টা বাজে আমাদের ট্রেন, বুঝতে পারলি? আরো 1.5 ঘন্টার সময় আছে, কিছুক্ষণ ঘুরি, তোর মনটা ভালো হয়ে যাবে। আমি বললাম, চল তাহলে। তারপর আমি আর মামুন চলে আসলাম নদীর ধারে বেড়াতে। এইদিকে বাবা বলল, আফরিন, তোর মাকে বল না আমার সাথে একটু কথা বলতে। আমি আর এই অবহেলা সহ্য করতে পারছি না। আম্মু বলল, আফরিন, ওনাকে বলে দে, সে এই সামান্য অবহেলা সহ্য করতে পারে না, তাহলে আমার ছেলে কিভাবে সহ্য করছে? বাবা বলল, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমনটা করব না। তুমি তোমার ছেলেকে বলো চলে আসতে। আমি আমার ছেলেকে না দেখলে কেমন কেমন লাগে। আম্মু বলল, কেন, আবার অবহেলা করতে নিয়ে আসতে বলছেন? না, আমি একদম আসতে বলবো না, শুভ ওখানেই ভালো থাকবে। আফরিন বলল, তোমরা কি শুরু করে দিলে? বাবা, তুমি জানো না তোমার ছেলে কেমন? একবার তো পারতে সবকিছু যাচাই করতে, তা না করে হ্যান ত্যান বললাম। তারপরও তার সাথে ঠিক মতো কথা বলতা না, আর আবার কেউ খুঁচা মেরে মেরে কথা বলতা। এখন কি হবে? ভাই তো চলে গেছে, এখন তোমরা এইসব নিয়ে কথা কাটাকাটি করে কোনো লাভ আছে? মা বলল, আমি তো সেটাই বলছি, ওনাকে বলিস আমার সাথে যেন কথা না বলে। এই বলে মা সেখান থেকে চলে গেল। বাবা বলল, মা, আমি তো অনেক খুঁজেছি, কিন্তু ওকে তো পাই না। কিভাবে পাবো? সে তো সিম চেঞ্জ করে দিয়েছে। আফরিন বলল, আরে বাবা, হারিয়ে যাওয়া মানুষকে পাবা, কিন্তু নিজেকে লুকিয়ে ফেলা মানুষকে নয়। এই বলে চলে আসলো আফরিন। এইদিকে আমি আর মামুন কিছুক্ষণ ঘোরাঘুরি করে রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে দুইজন চলে আসলাম রেল স্টেশনে। মনি ভাবি আসবে না, তিনি কয়দিন থাকবে, তাই আমরা দুইজন যাচ্ছি। তারপর ট্রেন আসতে আমরা দুইজন ট্রেনে উঠে গেলাম, দুইজন একসাথে বসেছি।
এইদিকে নীলা শুয়ে শুয়ে ভাবতেছে, আচ্ছা আমি তো শুভকে অনেক খারাপ অপবাদ দিয়েছি, সে কি আমাকে ক্ষমা করে দিবে? আর তাকে তো কলেজেও দেখি না, কেমনে ক্ষমা চাইবো? আর ক্ষমা করলেই কি না করলেই কি, আমি জাস্ট আমার কর্তব্য পালন করব। যেহেতু আমার ভুল হয়েছে তাই ক্ষমা আমাকে চাইতেই হবে। প্রায় 5টা ঘন্টা পর আমাদের শহরে পৌঁছে গেলাম। আমি এখন নিজের বাসায় যাব না, আজ মামুনদের বাসায় থাকবো, তাই চলে গেলাম মামুনদের বাসায়। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আর মামুন নাস্তা করলাম একসাথে। তারপর আমি আমার ব্যাগ নিয়ে আঙ্কেল আন্টিকে বললাম আমি চলে যাচ্ছি। আন্টি বলল, কি বলো? আজ দুপুরের খাবারটা না হয় খেয়ে যাও। মামুন বলল, আরে আজ থেকে যা, দুপুরে খেয়ে যাবি। আমি বললাম, না রে, মা অনেক কান্না করছে, আজ না আন্টি, আরেকদিন এসে খেয়ে যাব। আঙ্কেল বলল, তারপরও আরেকদিন কেন, আজকে খেয়ে যাও। আমি বললাম, আরে না আঙ্কেল, আম্মুকে অনেকদিন হয় দেখি না, আজ না, চল মামুন আমাকে দিয়ে আয়। তারপর তাদের অনেক কষ্টে বুঝিয়ে মামুনকে নিয়ে আমাদের বাসার সামনে চলে আসলাম। আমি বললাম, দোস্ত বাসায় চল। মামুন বলল, না রে, আরেকদিন, এমনিতেই কলেজে অনেকদিন যায় না, আজ একটু ঘুরে আসি। এই বলে মামুন চলে গেল, আমাকে কথা বলার সময় দেয়নি। তারপর আমি আমার বাসার সামনে এসে কলিং বেল দিতে আপু দরজা খুলে দিল। আপু বলল, কে আপনি, এখানে কি চান? আমি বললাম, আমি কে মানে, ছোট্ট, মজা করিস না, অনেক ক্লান্ত লাগছে। আপু বলল, এই বিয়াদব, আপনি কে? হঠাৎ জানা নেই বলা নেই অন্যজনের বাসায় ঢুকছেন কেন? আম্মু বলল, কি রে, ওখানে কে এসেছে, এত চিৎকার কেন করছিস? এই বলে মা দরজার সামনে আসতেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আম্মু বলল, বাবা তুই আইছিস, তোকে ছাড়া আমার একদম ভালো লাগছিল না এতদিন, তোকে আর কোথাও যেতে দিব না, তোর পড়ালেখা করা লাগবে না, আমি তোকে আমার কাছে রেখে দিব। আমি বললাম, আরে মা, তোমার এই অবস্থা কেন? আর কান্না করো না তো, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আম্মু বলল, তাহলে আমাকে ছেড়ে চলে গেলি কেন? আমি বললাম, আমি এমনি ঘুরতে গিয়েছিলাম, আর তোমাকে মিথ্যা বলার জন্য সরি। আম্মু বলল, তাহলে আর যাবি না? আমি বললাম, না, আর যাব না তোমাকে ছেড়ে। আম্মু বলল, সত্যি তুই আমাকে ছেড়ে যাবি না? আর এই বলে আমার কপালে একটা চুমু দিল। আমি বললাম, যাব না, এখন আমি অনেক ক্লান্ত, একটু রুমে গিয়ে রেস্ট নি, কেমন, পরে তোমার সাথে গল্প করব। আম্মু বলল, আচ্ছা যা। আপু বলল, ছেলের জন্য কত দরদ, কই আমি নানুর বাসা থেকে আসলে এইরকম করো না, তুমি তোমার ছেলেকে শুধু ভালোবাসো, আমাকে না। আম্মু বলল, ধুর বোকা, আমি তোদের দুজনকেই ভালোবাসি, বুঝলি? আপু বলল, জানি আমি কতটা ভালোবাসো। এই বলে চলে গেল আপু। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম, কারণ কাল রাতে গাড়িতে তেমন ঘুম হয়নি। দুপুরবেলায় আম্মু খাবার খেতে ডাকলে আমি নিচে গেলাম। নিচে যেতে আব্বুকে দেখে আবার চলে আসতে লাগলাম। আম্মু বলল, কিরে শুভ, চলে যাচ্ছিস কেন? আমি বললাম, মা আমি পরে খাবনি, তাছাড়া একজন ইফতেজার কখনো একসাথে বসে খাবার খেতে পারে না। এইদিকে আব্বু মন খারাপ করে নিয়েছে, কারণ আব্বু বুঝতে পারছে আমি কথাটা কেন বলছি। আম্মু বলল, তুই ঠিক বলেছিস, চল তোর রুমে চল, আজ থেকে আমরা ওখানে খাবো। এই বলে আম্মু খাবার টেবিল থেকে উঠে আমার কাছে আসতে লাগলো। তখন বাবা বলল, দাঁড়াও শুভ, আমার অনেক ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ তুই এমন করিস না। আমি বললাম, আরে বাবা এটা কি করছো, আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে গুনার ভাগীদার করছো। আসলে এখানে যেই হবে সেই তোমার মতো করবে, কারণ কোনো বাবা চায় না যে তার ছেলে খারাপ হোক। এই বলে আমি আমার বাবার পায়ে পড়ে গেলাম। বাবা আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে, বাবা আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বাবা বলল, আরে বাবা কি করছিস, ছাড় আমাকে, আমি কোনো কষ্ট পাইনি, আর ভুল তো আমার। আমি বললাম, না তুমি আমাকে ক্ষমা করো, যেইভাবেই হোক ভুল আমার, তা না হলে আমি তোমার পা ছাড়বো না। বাবা বলল, আচ্ছা ক্ষমা করে দিলাম, এখন খাবার খেতে আয়। আমি বললাম, বাবা বলল, পাগল একটা। তারপর আমি আপুর কাছে গেলাম, আপু তুই আমাকে ক্ষমা করে দে। আপু বলল, কে তুমি, কে তোমার আপু? আমি কারো আপু না। আমি বললাম, তুই আমার আপু। আপু বলল, আমি যদি কারো আপু হতাম তাহলে সে বাড়ি ছেড়ে চলে যাবে আর আমাকে বলতো, কল করে আমার খোঁজ নিত, কিন্তু এমনটা করেনি, তাই আমি কারো আপু না। আমি বললাম, আরে আমার কিউট রাগী গুলুমুলু সুইট দজ্জাল আপু, আমি তোমার সাথে কথা বলতে চেয়েছি, কিন্তু তুমি তো বলনি আমার সাথে কথা, এখানে আমার কি দোষ? আপু বলল, ওই তুই আমাকে দজ্জাল কেন বললি? এই বলে আমার কান ধরে মসদ দিল আপু। আমি বললাম, ছাড় আপু, লাগছে। আপু বলল, আগে বল আমি দজ্জাল, সরি বল সরি, না হলে ছাড়বো না। আমি বললাম, তুমি দজ্জাল হবে কেন, তুমি অনেক ভালো, এখন ছাড়ো আপু। এটা বলে ছেড়ে দিল, এইবারের মতো ছেড়ে দিলাম। তারপর সবাই মিলে মজা করে দুপুরের খাবার খেলাম। অনেকদিন পরে এইভাবে একসাথে বসে খাবার খেলাম। এখানে আপনাদের একটা কথা বলি, মা বাবা যতই ভুল করুক না কেন, মা বাবা কিন্তু সন্তানের ভালোর জন্যই ভুল করে। আর এখানে আমাকে মারা, অবহেলা বা ইফতেজার বলা এটা স্বাভাবিক, কারণ এটা যে কোনো বাবা মেনে নিতে পারবে না, তার ছেলে একটা খারাপ, তাই হয়তো বাবা আমাকে অবহেলা করছে যাতে আমি ঠিক হতে পারি এই ভেবে। আর এখানে আমি ক্ষমা এই জন্য চেয়েছি কারণ আমার জন্য বাবা অনেক কষ্ট পেয়েছে, এখানে আমার ভুল, তাই আমি ক্ষমা চাইছি। এইদিকে মনি
কি রে জেরিন, কাল থেকে দেখছি তুই কেমন মনমরা হয়ে আছিস, কি হয়েছে তোর? জেরিন বলল, কিছু না, এমনি ভালো লাগছে না তাই। মনি বলল, বুঝছি, শুভ চলে গিয়েছে তাই মন খারাপ, তাই তো? জেরিন বলল, আরে তেমন কিছু না, এমনি। মনি বলল, আচ্ছা শুভ কি কিছু বলছে নাকি, সত্যি করে বলবি আমাকে? জেরিন বলল, না তো, কিছুই বলেনি। মনি বলল, তুই যদি সত্যি না বলিস তাহলে আমি কিন্তু বের করব। আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলে আমি তোর সাথে আর কথা বলবো না, এটা তুই জানিস আমার রাগ সম্পর্কে। জেরিন বলল, প্লিজ এগুলো না বললে হয় না? মনি বলল, না বলতেই হবে, বল কিন্তু। জেরিন বলল, আচ্ছা শোন, তারপর কালকের ঘটনা সব বলে দিল। মনি বলল, দেখ আমি তোর অবস্থা বুঝতে পারছি, কিন্তু তুই ভুল করেছিস, ছেলেটাকে আরেকটু পরে বললে ভালো হতো। ছেলেটা মাত্র ডিপ্রেশন থেকে আস্তে আস্তে বেরোচ্ছে, তার মধ্যে তুই এইসব বলা একদম ঠিক হয়নি। জেরিন বলল, কিন্তু ও কাল চলে যাবে, তাই আমি বলে দিয়েছি, কারণ ওকে আমি হারাতে পারবো না। এইভাবে তাদের মধ্যে অনেক কথা হতে লাগলো। আমি খাবার খেয়ে রুমে এসে আবার ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম ভাঙতে দেখলাম আপু আমার রুমে এসে কি যেন খুঁজতেছে। আমি বললাম, এই চুন্নি, আমার রুমে এসে কি খুঁজতেছিস? আপু বলল, কই কিছু না তো, এমনিতেই তো রুমটা দেখতে আসলাম। আমি বললাম, কি ব্যাপার? এমনিতে তো রুম গুছিয়ে দিতে বললে সহজে গুছিয়ে দিস না, তাহলে এই আসল কথা বলতো আপু। এইবার আপু আমার কাছে এসে হাত পা টিপতে টিপতে বলল, ভাই, ও ভাই, তুই আমার লক্ষ্মী ভাই, আমার জন্য কক্সবাজার থেকে কি এনেছিস বল না? আমি বললাম, ও এই ব্যাপার, আমি তোর জন্য কেন কিছু আনবো? আপু বলল, কেন আনবি মানে? আমি তোর বোন তাই। আমি বললাম, তাই বলে আনতে হবে নাকি? আমি কিছু আনিনি, তুই যা তো এখান থেকে। এটা বলতেই আপু আমার সুন্দর চুলগুলো টান দিয়ে বলতে লাগলো, হারামি, আমি তোর পা টিপছি, এটা আমার লস হয়েছে, এই তোর পা টিপার জন্য আমাকে টাকা দে। আমি বললাম, ছাড় লাগছে, আমি কি বলছি তোকে আমার পা টিপতে, তুই টিপছিস কেন? এখন যা তো এখান থেকে, ভালো লাগছে না। আপু আমার মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, ধ্যাত, শুধু শুধু এখানে আসছি, সময়টা লস, এই বলে চলে গেল। আমি বললাম, পেতনি, তোর গায়ে এত শক্তি আসে কোথা থেকে, কি থাপ্পড়টাই না দিলি? তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করতে লাগলাম। নাস্তা করে একটু রুমে এসে ছাদে গেলাম। দেখি আপু আকাশের দিকে মুখ করে কি যেন ভাবছে। আমি বললাম, এই আপু কি করছিস? আপু বলল, আমি কারো আপু না, তুই এখানে আসলি কেন? আমি বললাম, না এমনিতেই আসলাম, কারোর জন্য এই চকলেটগুলো আনছিলাম, কিন্তু সে না নিলে কি আর করার, নিয়ে যাই, কাউকে দিয়ে দিমুনি। আমার এই কথাটা শুনে আপু তাড়াতাড়ি আমার দিকে ঘুরে, কই দেখি, তাড়াতাড়ি দে, এই বলে ছো মেরে আমার হাত থেকে চকলেটগুলো নিয়ে নিল। আমি বললাম, এই এটা কি হলো, পুরো বক্স কেন নিয়ে নিলি, সেখান থেকে আমিও খাবো। আপু বলল, এই যে আপনি কে, আমি তো আপনাকে চিনি না, দেখছেন নি, চকলেট না দেওয়ার জন্য সে আমাকে চিনতে পারছে না, কি হারামি রে বাবা। আমি বললাম, এই আপু আমাকে একটা দে না। আপু বলল, এই যা যা, দূরে যা, আমার চকলেটের উপর চোখ দিবি না। এই বলে আপু দৌড়ে রুমে চলে গেল, আর আমি আপুর কাণ্ড দেখে হাসতে লাগলাম, পাগলি একটা। এইভাবে আম্মু আপুর সাথে হাসি মজা গল্প ঝগড়া করে আজকের দিনটা কেটে গেল। সকালবেলায় আম্মুর ডাকাডাকিতে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নাস্তা করতে লাগলাম। আব্বু বলল, কি ব্যাপার, তোমাকে ঘুম থেকে উঠানোর জন্য যুদ্ধ করতে হয় কেন? আমি বললাম, কি করব বাবা, একটা সমস্যা, রাতে ঘুম হয় না আর দিনে ঘুম ভাঙতে চায় না। আপু বলল, এটা সমাধান আমার কাছে আছে। আম্মু বলল, কি, তাড়াতাড়ি বল। আপু বলল, কি আর, তোমার ছেলেকে বিয়ে করিয়ে দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। আম্মু বলল, ঠিক আফরিন, এতদিনে একটা কাজের কথা বলছিস। আমি বললাম, আমার মতো পিচ্চি পোলারে এত তাড়াতাড়ি কুরবানি দিতে চাও তোমরা? এই যে তোমার মেয়ে, সে তো দিন দিন বুড়ি হয়ে যাচ্ছে, তাকে বিয়ে দিতেছো না কেন? খালি সবাই আমার পিছনে পড়ে। আপু বলল, ওই আমার একদম বুড়ি বলবি না, বেশি কথা বললে বুড়ি মেয়েকে বিয়ে করিয়ে দিমু। আমি বললাম, তোরে বুড়া বেটার সাথে বিয়ে দিমু। বাবা বলল, আহ তোরা কি শুরু করলি, চুপচাপ খাবার খা। এরপর বাবার ধমক খেয়ে আমরা খাবার খেতে লাগলাম। তখন আম্মু বলল, ও আচ্ছা ভালো কথা, তোদেরকে তো বলতে ভুলে গেছি, আজ আফরিনকে দেখতে আসবে আমার বান্ধবী ও তার ছেলে, আজ বিকালে। ছেলে বিদেশ থেকে পড়ালেখা করে আসলো, সামনে বাবার অফিস সামলাবে। বাবা বলল, ও কি বলো, তাহলে তো ভালো হয়। আমি আপুর দিকে তাকিয়ে দেখি আপু লজ্জা পাচ্ছে। আমি বললাম, আম্মু, ডাইনিরাও লজ্জা পায়, তা আজ দেখলাম। এটা বলতে আপু আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, যেন কাছে পেলে খেয়ে ফেলবে। তারপর খাবার খেয়ে রেডি হয়ে কলেজে গিয়ে দেখি মামুন এখনো আসেনি, আর কিছুক্ষণ পর ক্লাস শুরু হবে, শালা এখনো আসেনি, কেমনটা লাগে। আমি বললাম, ওই কুত্তা, তোর আসতে কতক্ষণ লাগবে? মামুন বলল, মামা আর 5 মিনিট, তুই আম গাছতলে বস। আমি বললাম, আয় তাড়াতাড়ি, এই বলে কল কেটে দিলাম। তারপর আমি গাছতলে বসে ফোন টিপতে লাগলাম। হঠাৎ মেয়ে কণ্ঠে কেউ একজন বলে উঠল, কেমন আছো? আমার আওয়াজটা চেনা চেনা লাগছে, তাই সামনের দিকে তাকাতেই আমার মাথাটা পুরো গরম হয়ে গেল। এই মেয়ের থেকে যত দূরে থাকতে চাই, এই মেয়ে ততই আমার কাছে আসে। আরে কে মেয়েটি, বুঝতেছেন না তো? বসেন, বলতাছি। সে হলো নীলা। আমি বললাম, ভালো আছি, আপনি এখানে? নীলা বলল, কেন, আসতে পারি না? আচ্ছা, এতদিন কোথায় ছিলে? আমি বললাম, কোথায় ছিলাম সেটা আপনাকে বলতে বাধ্য নয়, আর আপনি আসতে পারেন।
আচ্ছা, আপনি যে এখানে আসছেন, আমি যদি আপনাকে টিস করি, মানে আমি তো একজন নিপটেজার, তাই বললাম। নীলা বলল, তুমি সেই কথাগুলো এখনো মনে রাখছো? আমি একটু হেসে বললাম, এই কথাগুলো ভুলে যাওয়ার নয়, এগুলো মনে রাখবো না তো কি রাখবো? ক্ষত সেরে গেলেও ক্ষত দেওয়ার মানুষটিকে ভোলা যায় না। নীলা বলল, আচ্ছা ওই দিনের জন্য সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, আরে কি বলছেন আপনি? এখানে আপনার কোনো ভুল নেই, আপনি ঠিক কাজ করেছেন। আর যদি আপনি বুঝতে চান আপনি ভুল করেছেন, তাহলে আপনি আমার হারানোর দিনগুলো ফিরিয়ে দিন। কি দিতে পারবেন? সেই হারানোর সম্মানটুকু আমাকে ফিরিয়ে দিন। কি দিতে পারবেন? না, কখনোই পারবেন না সেই দিনের সেই সম্মান ফিরিয়ে দিতে। তাই কখনো ক্ষমা চাইতেও আসবেন না। জানেন, কাজ ফাটলের চেয়ে ভেঙে গেলে ভালো হয়, কারণ ফাটল না বাঁচতে দেয় না মরতে দেয়। নীলা আমার কথাগুলো শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি পিছনে তাকিয়ে দেখি মামুন আসতেছে, তাই আমি সেখান থেকে চলে আসলাম। মামুন বলল, কি রে, ওই মেয়ের সাথে কিসের কথা বললি? আমি বললাম, আর বলিস না, জুতা মেরে গরুদান করতে আইছে। মামুন বলল, মানে? আমি বললাম, আরে আগের ঘটনার জন্য ক্ষমা চাইতে আইছে। মামুন বলল, তো তুই ক্ষমা করে দিছস? আমি বললাম, তোরে কি আমার পাগল মনে হয়? এত কিছুর পর ওকে আমি ক্ষমা করব কি করে? আমি কইছি ক্ষমা চাইতে হলে আগে অতীত ফিরিয়ে দিতে হবে, সম্মান ফিরিয়ে দিতে হবে। তারপর আর কি, মাথা নিচু করেছিল আর আমি তোর কাছে চলে আইছি। মামুন বলল, একদম ঠিক করছস, ওই মেয়ের সাথে আর যেন তোকে কথা বলতে না দেখি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। জানিস, জীবনে অর্ধেক দুঃখ আসে ভুল মানুষের কাছ থেকে প্রত্যাশা করে, আর অর্ধেক দুঃখ আসে ভুল প্রত্যাশা থেকে। একসময় যাদের আমরা আমাদের সহানুভূতিশীল মনে করতাম, তারাই আজ আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। মামুন বলল, রে, তুই ঠিক বলেছিস, সমস্যাটা এই নয় যে ভাগ্য তোকে ঠকালো, তুই হেতির প্রতি বিশ্বাস রেখেছিলি, ভাগ্যে নয়। আমি বললাম, আরে বাদ দে তো, চল ক্লাসে চল। এই বলে ক্লাসে চলে আসলাম দুইজনে। এইদিকে নীলা আমার কথায় মন খারাপ করে বাসায় চলে আসে আর ভাবতে লাগলো, আসলেই তো আমি ছেলেটাকে অনেক কষ্ট দিয়েছি। সামান্য প্রতিশোধ নিতে তার মান সম্মানের কথাও একবারও ভাবিনি। এইদিকে নীলা এইসব ভাবতেছে, আর ওইদিকে নিহাল নীলাকে একের পর এক কল দিয়ে যাচ্ছে। তখন নীলা ফোন ধরে বলতে লাগলো, কি হয়েছে? ফোন কেটে দিচ্ছি যে বুঝতে পারছো না? নেহাল বলল, বাট কি হয়েছে তোমার? আর কলেজ থেকে এইভাবে চলে গেলে কেন? বলেও তো গেলে না, ডাকছিলাম সাড়া দেওনি কেন, কি হয়েছে? নীলা বলল, ভালো লাগছে না, তাই ডিস্টার্ব করিও না তো, ফোন রাখো। এই বলে নীলা ফোন কেটে দিল। নেহাল বলল, কি ব্যাপার? আজ দেখলাম শুভ আইছে, আর নীলা মন খারাপ করে চলে গেল, আর আমার সাথে কেমন করে যেন কথা বললো। কিছু একটা হয়েছে, জানতে হবে। আমরা একে একে সব ক্লাস শেষ করে মামুনের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফিরে ফিরে বিছানায় শুতেই ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি জেরিন। আমি বললাম, হ্যালো। জেরিন বলল, কেমন আছো? আমি বললাম, ভালো, তুমি? জেরিন বলল, ভালো কি করে থাকি বলো তো, তুমি তো আর কাছে নেই। আমি বললাম, মানে তোমাকে না বলছে এসব কথা না বলতে? জেরিন বলল, তো তুমি মানা করছো আমি শুনছি। আচ্ছা, আমরা কবে বিয়ে করছি? আমার না অপেক্ষা করতে ভালো লাগছে না। আমি বললাম, এই মেয়ে নিশ্চিত পাগল হয়ে গেছে। জেরিন বলল, শুধু তোমার জন্য। আমি বললাম, এইসব আদায়রা কথা বাদ দাও, কি বলবা বলো। জেরিন বলল, ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, ধ্যাত পাগল একটা, বলেই ফোন কেটে দিলাম। জেরিন বলল, তুমি যতই আমাকে পাত্তা না দাও, এটাতে কিছু হবে না, শেষ পর্যন্ত আমার গলাতেই ঝুলতে হবে। এইদিকে জেরিনের সাথে কথা বলে ফোন রাখতে আম্মু খেতে ডাকলো। তারপর আর দেরি না করে খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আম্মু হাতে কিছু টাকা আর একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলল, যা এইগুলো বাজার করে নিয়ে আয়। আমি বললাম, কেন? আম্মু বলল, তোর আপুকে দেখতে আসবে না? আমি বললাম, ও। আম্মু বলল, তাড়াতাড়ি যা, অনেক কাজ। আর এখানে ডিমের কথা লেখা হয়নি, 20টা ডিম আর 3 কেজি ডাল আনবি। আমি বললাম, আচ্ছা, বলেই বাইরে চলে আসলাম। তারপর বাইক বের করে 1 ঘন্টার মধ্যে বাজারে আসলাম। বাবা, কি জ্যাম রাস্তায়! তারপর লিস্টে দেওয়া সব বাজার করে যখনই চলে আসতে যাব, তখন ডিম আর ডালের কথা মনে পড়লো। তাই তাড়াতাড়ি দোকানে গিয়ে বললাম, মামা 3 কেজি ডিম আর 20টা ডাল দিন। এই কথা বলতে দোকানদার আমার দিকে তাকিয়ে থাকলো। আমি বললাম, উফ, তাড়াহুড়ো করে কি বলতে কি বলে ফেলেছি। মামা 3 কেজি ডাল আর 20টা ডিম দিন। তারপর সব বাজার শেষ করে বাড়িতে গিয়ে মাকে বাজার হাতে দিয়ে বললাম, এই নাও তোমার বাজার। আমি গেলাম, অনেক ক্লান্ত, তাই রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে লিয়ে দিলাম। সন্ধ্যাবেলা আম্মু ডাক দিল। আমি বললাম, কি হয়েছে, ডাকো কেন? আম্মু বলল, তোর আপুকে দেখতে আইছে, তাড়াতাড়ি নিচে আয়, আমার সাথে কাজে হাত বাড়াম। আমি বললাম, তোমার মেয়ে কই? এটা বলতেই আম্মু আমার মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, ওই ওতে এখন সাজুগুজু করছে, তুই তাড়াতাড়ি আয়। তারপর আর কি করব? আমি ফ্রেশ হয়ে নিচে যেতে আমার চোখগুলো ডিমের মতো বড় বড় হয়ে গেল। এই মেয়ে এখানে কেমনে? তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো। আর সবাই একটু বেশি বেশি কমেন্ট আর একটু বেশি বেশি লাইক করে দিও। ধন্যবাদ।